কামিনী দেবী দুই সন্তান, দুই ছেলে, দুই বৌমা আর একজন নাতনিকে নিয়ে থাকতো। তার ছিল ভরা সংসার। কামিনী দেবীর স্বামী 2 বছর হলো মারা গিয়েছে। বড় ছেলে নবীন বাড়িতে জমিতে চাষবাস করে আর ছোট ছেলে চাকরি করে। কামিনী দেবীর স্বামীর আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই বড় ছেলেকে পড়াশুনো করানো হয়নি। সে একটু বড় হতেই বাবার সাথে মাঠে কাজ করত। আর ছোট ছেলে কিন্তু পড়াশুনো করেছে। যেহেতু বাবা আর দাদা কাজ করত, তাই বাড়িতে আর্থিক অবস্থা একটু ঠিক হতেই ছোট ছেলের পড়াশুনোটা চালিয়ে যেতে পেরেছে। তাই সে আজ বড় চাকরি করে। তার মা ছোট ছেলেকে নিয়ে খুব গর্ব, কারণ সে চাকরি করে। কামিনী দেবী তাই তার ছোট ছেলের কথা খুব মানে। তার উপর এসে বিয়ে করেছে বড়লোক বাড়ির মেয়েকে। কিন্তু বড় বৌমা ছিল খুব গরিব, কামিনী দেবীর স্বামীর বন্ধুর মেয়ে। 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মেয়েটি তার বাবা মাকে হারায়। মেয়েটি যেহেতু আর কেউ ছিল না, তাই যাওয়ার মতো জায়গা ছিল না। তাই কামিনী দেবীর স্বামী তার নিজের মেয়ে মনে করে বাড়িতে এনে রেখেছিল। কিন্তু যুবতী মেয়ে, বাড়িতে তারও একটা ছেলে আছে। গ্রামের লোকেরা খুব চোখে দেখে, তাই বাধ্য হয়ে নিজের ছেলের সাথে ওই মেয়েটির বিয়ে দেয়। কামিনী দেবী তেমন কোনো ইচ্ছে ছিল না এই বিয়েতে, কিন্তু ছেলেও তেমন কিছু করে না। আর বাড়িতে কাজ করার জন্য একজন মেয়ে লাগবে, তাই বাধ্য হয়ে এই মেয়েটিকে বড় বৌমা হিসেবে মেনে নেয়। বড় বৌমা, বলি ও বড় বৌমা, বলছি কখন খেতে দেবে? বেলা যে অনেক হয়ে গেল। আমার ছোট ছেলেটা যে না খেয়ে বসে আছে, সে খেয়াল আছে? হ্যাঁ মা, আমি খাবার দিয়ে দিয়েছি, আসুন। বুড়ি খেতে বসে পাশের থালা বাড়া দেখে জিজ্ঞেস করে, বৌমা, এটা কার খাওয়া? এটা আমার মা, সকাল থেকে কিচ্ছু খাইনি কাজের জন্য, তাই ভাত খাবো বলে ভাত বেড়েছি। ছি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, নিজের বরকে খাইয়ে নিজে খেতে বসে পড়েছ। আর আমার ছোট ছেলে ছোট বৌমা কি বানের জলে ভেসে এসেছে? তাদের এখনো খাওয়া হলো না, তুমি খেতে বসে পড়েছো কি আক্কেলে? জানো না, ঘরের সবাই এর খাওয়ার পর ঘরের বড় বউ খায়, তুমি এই বাড়ির বড় বউ, সেটা কি ভুলে গেলে? তোমার এত লোভ কেন বলি? শাশুড়ির কথায় বড় বউ খাবারটা না খেয়ে বসে রইল। বাকিদের খাওয়ার পর খাবে বলে। মার কথা শুনে নবীনও নিচের দিকে মুখ করে নিল। কোনো কথা বলার সাহস হলো না তার। সে মাকে খুব শ্রদ্ধা ভক্তি করত, কিন্তু এখানে তার মা অন্যায় করছে তার বউয়ের সাথে, তা দেখেও সে চুপ রইল। বড় বউ কোনো উত্তর দেওয়ার সাহস করলো না। কিছুক্ষণ পর কামিনী দেবী ছোট ছেলে আর বৌমার খাওয়া শেষ হলে তারপর তার বড় বৌমা বসে খাওয়ার জন্য। কবিতার কথা ভেবে নবীনেরও খুব কষ্ট হয়। কিছুক্ষণ পর কবিতা ঘরে আসে। কি গো, তুমি খাওয়ার পর অমন করে বসে আছো কেন? তুমি একটু আরাম করে নাও, তারপরে তো আবার মাঠে যেতে হবে। কি হয়েছে? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে মায়ের কাছে কিছু বলতে পারলাম না। আজ মা তোমার সঙ্গে অনেকটা অন্যায় করেছে, তা দেখেও আমি চুপ ছিলাম। আমার কিছু বলা উচিত ছিল। ও এই ব্যাপার? আরে ছাড়ো না মায়ের কথা। মা কখনো নিজের সন্তানের সঙ্গে খারাপ কিছু হতে দেয় না। আমার মনে হয় মা ঠিকই বলেছে। আমি তো এবারের বড় বৌমা না, মায়ের পরে আমার সবকিছু লক্ষ্য রাখা আমার দায়িত্ব। তাই মা বলেছে এ কথা, তুমি কিছু মনে করো না, যাও শুয়ে পড়ো। কি গো, তুমি কিছু ভাবলে এ বাড়িটা বিক্রির ব্যাপারে? খুব তাড়াতাড়ি কিছু একটা না করলে এ বাড়িটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ভাবছি, কিছু তো একটা ভাবছি। আমি চুপচাপ বসে বসে তোমার মা আর ভাইয়ের কাছ থেকে এই বাড়িটা হাতানোর ব্যবস্থা করছি। একটু ভাবতে আমাকে সময় দাও। মা, তোমার ছোট ছেলে তোমার জন্য সমস্ত ঔষধ কিনে নিয়ে এসেছে, আর আমার বাপের বাড়ি থেকে এই সমস্ত ফল আর বিস্কুট এসেছে তোমার তোমার তো বয়স হচ্ছে, তোমার স্বাস্থ্যের খেয়াল রাখা আমাদের কর্তব্য। তাই সমস্ত ফল, বিস্কুট, ঔষধ সব খেতে হবে তোমার। তা না করলে তোমার গাঁঠের ব্যথাটা আবার বাড়বে। আর তোমার ছোট ছেলে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দেখবো তুমি যাতে পুষ্টিকর খাবার প্রত্যেক দিন খাও, তা না হলে তোমার ছোট ছেলে আমাকে খুব বকবে। আর তোমার বড় ছেলে আর বৌমার এসব দেখার সময়ও নেই আর ক্ষমতাও নেই, তাই আজ থেকে আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। ওই তো একটু কাজের ছিরি, কি যে করে সারাদিন কেই জানে। আর নবীন যা কাজ করে সেই দিয়েই সংসারটা চলছে, সেই ভালো। তার আবার ক্ষমতাই বা কোথায়?
সে আমাকে ফল আর বিস্কুট খাওয়াবো যে? আমি তো কপাল করে ছোট খোকা আর বৌমা পেয়েছি। তা না হলে এত কিছু কেউ করে? তা বলে তোমার মা বাবা আমার জন্য এত ফল বিস্কুট পাঠিয়েছে। দেখছি আমার কপালটা খুব ভালো। আমার ছোট ছেলে ছোট বৌমা কত ভালো। আমার এই বুড়ো বয়সে তারা আমার কত খেয়াল রাখছে। আর বড় ছেলেটা একটা চকলেটও পর্যন্ত খাওয়ালো না। এর কাছে আমি থাকবো না, আমি ছোট খোকার কাছে থাকবো। তাহলে বয়সকালে ভালো মন্দ কিছু খেতে পাবো। আমাকেও ছোট ছেলে ছোট বৌমার জন্য কিছু করতে হবে। আমি বরঞ্চ সম্পত্তিটা ভাগাভাগি করে দেই, আর আমার ভাগের যত সম্পত্তি সব ছোট বৌমা আর ছোট ছেলেকে দিয়ে দেবো। তাহলেই তো আমি ওদের কাছে থাকতে পারবো, আর ওরা আমার কত খেয়াল রাখবে। এই লোভে কামিনী দেবী সম্পত্তি ভাগাভাগির কথা তার ছেলে বৌমাকে জানায়। পরের দিন সকালে হাজির হয় নবীন তার ভাই। মা তাদেরকে জানায় সম্পত্তি ভাগাভাগি করে দেবে, কারণ কামিনী দেবীর বয়স হয়েছে, আজ আছে কাল নেই। তাই সম্পত্তি ভাগাভাগি করে দিলে মা মারা যাবার পর কোনো সমস্যা যাতে না হয়। শোন বড় খোকা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোকে যেহেতু চাষবাস করেই পেট চালাতে হবে, তাই আমাদের যে 1 বিঘে জমি আছে ওইটা তো। ছোট খোকা যেহেতু চাষবাস করবে না, তাই ওকে কোনো জমির অংশ দিচ্ছি না। তুই যেহেতু জমিটা নিয়েছিস, তাই পাশের যে কুড়ে ঘরটা আছে ওটা তোকে সারিয়ে থাকতে হবে। আর ছোট খোকা আর আমার এই পুরো বাড়িটা, তুই এ বাড়ির ভাগও পাবি না, আর এ বাড়িতে থাকতেও পাবি না। আর আমার ভাগ আমি যাকে ইচ্ছা দিতে পারি। আমার বয়সকালে বিভিন্ন রোগ বিসুখ লেগেই থাকে, তোর তো সেটা দেখা সম্ভব নয়, তাই ছোট খোকাই দেখবে। তাই ছোট খোকাকে আমি আমার সম্পত্তির ভাগ দেব। মা, তুমি এটা কেমন ভাগ করলে? আমি এ বাড়িতে থাকতে পারবো না? আমি মেয়ে বউ নিয়ে ওই কুঁড়ে ঘরে থাকবো? ওই রকম ছোট্ট ঘরে আমরা থাকবো কেমন করে মা? মা, আমি কিন্তু তোমার কথা একমত। তুমি যা ভাগ করবে আমি তাই নেব। তোমার সিদ্ধান্তে আমার কোনো সমস্যা নেই। আমি সব ভাগ করে দিয়েছি। 2 দিন পরে কাগজপত্র এলে আমি সই করে দেবো, ব্যাস, আর কোনো কথা হবে না। নবীন কিছু না বলে ঘরে ফিরে আসে। এখানে নবীনকে বলার কোনো সুযোগই দিল না। কি গো, তুমি অমন করে বসে আছো কেন? কি হয়েছে? তারপর নবীন তার মায়ের সম্পত্তি ভাগের কথা সমস্তটাই তার বউ কবিতাকে বলে, আর বলে তাকে বলার কোনো সুযোগই দেওয়া হয়নি। দাঁড়াও, সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপর মায়ের কাছে যাব। ঠিক করে যদি মাকে বলা হয়, মা নিশ্চয়ই আমাদের সমস্যার কথা বুঝবে। কিছুক্ষণ পর সেই মতো কবিতা আর নবীন গেল তার মায়ের কাছে। মা, আমরা কিছু আর্জি নিয়ে এসেছি তোমার কাছে। তুমি আমাদের একটা কথা শোনো মা, ওইটুকুনি ছোট্ট ঘরে আমরা 3জন কি করে থাকবে? এত বড় পাকা ঘর ছেড়ে আমরা ওই মাটির ঘরে থাকবো কেমন করে? ওই একচালা ঘর, তাও আবার ঠিক করে সারানো নেই। এত গরমের মধ্যে বাচ্চা নিয়ে খুব কষ্ট হবে। তাছাড়া আপনার নাতনিরও খুব কষ্ট হবে। তুমি কি এসেছো আমাকে জ্ঞান দিতে? আমি যা কিছু ভেবেছি সব ঠিক ভেবেছি। তোমাদেরকে সবকিছু দিয়ে দিলে আমার ছোট ছেলেকে আমি কি দেব? বয়সকালে সেই তো আমাকে দেখবে। তোমাদের দেখার ক্ষমতা আছে? ওই তো একটুখানি জমিতে চাষবাস করো। আমার সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। যাকে যেটা দিয়েছি সেটা নিয়েই সুখে থাকো। তারপর নবীন আর কবিতা তার মায়ের ঘর থেকে ফিরে আসে। কয়েকদিন বাদে সমস্ত কাগজপত্র এলে কামিনী দেবী সাইন করে দেয়। তাহলে আজ থেকে বড় খোকা, তোরা আর এ বাড়িতে থাকতে পারবি না। আজকেই তাহলে সমস্ত জিনিস গোছগাছ করে নে। কালকে থেকে ওখানেই থাকতে হবে। আর আমি ছোট খোকা ছোট বৌমার কাছে থাকবো। আমার জন্য তোদের কিছুই করতে হবে না, তোরা তোদের মতো থাক। কারণ ওই কুঁড়ো ঘরেতে আমার থাকা সম্ভব নয়। না না মা, তোমাকে ওই কুড়ে ঘরে থাকতে হবে না। তুমি আমাদের সঙ্গেই থাকবে, কারণ এই বয়সে তোমার যত্ন করা, ভালো ভালো খাবার খাওয়া, ঔষধ খাওয়া খুব দরকার। তাই তুমি আমাদের কাছে থাকবে। আর কয়েকদিন বাদে যখন আমরা শহরে চলে যাব, তোমাকেও সাথে করে নিয়ে যাব। তোমার ছোট ছেলে ছোট বৌমা আছে না, তারা তোমার কোনো অযত্ন হতে দেবে না। তাই তো আমার ভাগের যেটুকু সম্পত্তি ছিল সেটা আমি তোর নামে লিখে দিয়েছি। ঠিক আছে মা। সেই দিনের পর থেকে নবীনের বউ আর রান্না করে না। বড় বৌমা এত বড় বাড়ির মেয়ে, তাই সেও তো রান্না করতে পারে না। বাধ্য হয়ে কামিনী দেবীকেই রান্না করতে হলো। ছোট বৌমা তার দুষ্টু বুদ্ধি দিয়ে ফন্দি আটতে থাকে, কিভাবে এ বাড়ি থেকে তারা বেরোবে। হ্যালো, হ্যাঁ শুনুন, আমরা কাল পরশুর মধ্যেই বাড়িটা ছেড়ে দেবো। আপনি আর কয়েকটা দিনের মধ্যেই এসে আপনার বাড়ি দখল নিতে পারেন। শোনো, কি করছোটা কি? মদনবাবু ফোন করেছিল, উনি বাড়িটা দখল নিতে যাচ্ছেন। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, মাকে বুঝিয়ে এখানে রেখে আমাদের যেতে হবে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শোনো। ওই যে মা ডাকছে, আমি যাচ্ছি, তুমি পিছু পিছু এসো। কি রে ছোট খোকা, বৌমা কি বলছে? তোর নাকি ট্রান্সফারের লেটার এসছে? হ্যাঁ মা, কি করে বুঝবো বলো? এত তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবে? কালকেই মেল এলো।
ভালো লাগছে না, তোমাদের ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না। আর আমাকে একটা থাকার জন্য বড় ফ্ল্যাটও দিয়েছে, যেখানে আমরা তিনজন খুব ভালোভাবেই থাকতে পারবো। কিন্তু এখন আমাকে একা যেতে হবে। আগে আমি ওখানে সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে ডেকে পাঠাবো। কিন্তু আমার একার দ্বারা সমস্ত কাজ করা সম্ভব নয়, তাই ভাবছি তোমার বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবো। আমাকে কটা মাস একা থাকতে হবে, কিন্তু তোমার বৌমা তোমায় ছেড়ে যেতেই চাচ্ছে না। কি মা, তুমি একা থাকতে পারবেন না কয়েকটা দিন? ও, তোরা আমাকে এখন নিয়ে যেতে চাচ্ছিস না? না মা, নিয়ে যেতে চাচ্ছি না নয়, ওখানে তো কোনো কিছুই এখন ঠিক নেই না। তোমার বয়স হয়েছে, এই সময় তোমাদেরকে নিয়ে গেলে তোমার খাওয়া দাওয়া ঘুম টুমের অসুবিধা হতে পারে, তাই তোমাকে নিয়ে যেতে চাচ্ছি না। আগে আমরা গিয়ে সবকিছুটা ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর তোমাকে নিয়ে যাব। ততদিন তোমাকে এখানে একটু কষ্ট করে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ততদিন এখানে একাই থাকতে পারবো। তোরা সাবধানে যা। তোরা কালকেই বেরোবি তো? হ্যাঁ মা, কালকেই বেরোবো। কামিনী দেবীর এইসব একদম ভালো লাগছিল না, কিন্তু পরে যাওয়ার আনন্দে এই সব কিছু ভুলে গেছিল। সে আশায় দিন গুনতে থাকে কবে তার ছোট ছেলে ছোট বৌমা তাকে নিয়ে যাবে, কিন্তু সে জানে না এইটাই তার সব থেকে বড় ভুল, কারণ তারা আর কখনো এখানে ফিরবেও না আর তাকেও নিয়ে যাবে না। এদিকে নবীন আর তার বউ ওই ছোট্ট কুঁড়ে ঘরটিকে নিজের মতো করে সাজিয়ে তোলে। ঘরটি মাটির হলেও সেই ঘরে ছিল হাজার সুখ। বড় খোকার মাটির ঘরে এমন সুখ পাকা ঘরে বসে একা একা কামিনী দেবী লক্ষ্য করে। একদিন কামিনী দেবী দাওয়ানে বসে বসে সময় কাটাচ্ছিল। সেই সময় আসে গ্রামের মহাজন মদন বাবু। ও কাকি, তুমি বাড়ি কবে ছাড়বে? তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা বাড়ি দখল নেব। তুমি বাড়ি দখল নেবে কেন? এটা তো আমার ছোট খোকার বাড়ি। এটা তোমার ছোট খোকার বাড়ি নেই, তোমার ছোট খোকা আমাকে বাড়িটা বিক্রি করে দিয়ে শহরে চলে গেছে আর কোনোদিনও ফিরবে না। তাই তুমি যদি না নিজে থেকে বাড়ো, আমার লোকজনকে দিয়ে তোমাকে বের করে দেব। এই ঘরটাতে আমরা গোডাউন বানাবো। এমন কথা শুনে কামিনী দেবী খুব রেগে যায়। রেগে তার ছোট ছেলে ছোট বৌমাকে ফোন করতে থাকে। তার ছেলে বৌমা জানতো আজ মহাজন তার বাড়ি দখল নিতে আসবে। আগে ফোন ধরতো, কিন্তু সেটা জানার পর এখন আর ফোন ধরে না। কামিনী দেবী সব বুঝতে পারে তার ছোট বউকা ছোট বৌমা তাকে ঠকিয়েছে, তাই সে প্রচুর কান্না করতে থাকে। কান্না করতে করতে সে অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন হলো সে আর বাড়ির দাওয়ানে বসে না। তার বড় খোকা বড় বৌমা লক্ষ্য করে যে মা আর দাওয়ানে বসে না, তাই মায়ের খোঁজ নিতে বাড়িতে এলো। এসে দেখে মা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। মায়ের এমন অবস্থা দেখে ডাক্তারবাবুকে খবর দেয়। ডাক্তারবাবু এলে জানিয়ে দেয় অবিলম্বে হসপিটালে ভর্তি করতে হবে, তা না হলে ইনাকে বাঁচানো যাবে না। ঠিক করে খাওয়া দাওয়া না করায় এনার শরীর খুব খারাপ হয়েছে, তাই অবিলম্বে হসপিটালে ভর্তি করুন। কি গো, এখন কি করবে? হসপিটালে ভর্তি করতে গেলে যে টাকা লাগবে, অত টাকা তো আমাদের কাছে নেই। তুমি এক কাজ করো, ভাইকে ফোন করো। সেই মাত্র বড় বউ তার দেওরকে ফোন করে, কিন্তু তার ফোনও তারা তুলে না। শোনো, আমার যেটুকু গয়নাগাটি আছে সেই গয়নাগাটিগুলোকে বিক্রি করে মাকে হসপিটালে ভর্তি করতে হবে। কামিনী দেবী সবকিছু শুনতে পাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। শরীরটা ছিল খুব দুর্বল। বড় বৌমা তার নিজের গয়না বন্ধক রেখে তার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করে। তার বড় ছেলে বৌমা সারা রাত হসপিটালে তাকে লক্ষ্য রাখে। কয়েকদিনের মধ্যেই কামিনী দেবী সুস্থ হয়ে যায়। তারা তাদের মাকে বাড়ি নিয়ে আসে, তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরে। তাদেরকে দেখে কামিনী দেবী খুব লজ্জা অনুভব করলো। একদিন নিজের অহংকারের জন্য যাদেরকে সে কুঁড়ে ঘরে পাঠিয়েছিল, আজকে তারাই তাকে সুস্থ করে সেই কুঁড়ে ঘরেকেই নিয়ে এলো। তার পাকা বাড়িটির দিকে তাকিয়ে কামিনী দেবী আফসোস করতে লাগলো, সে কি ভুলটাই না করেছে। তারপর সে তার ছেলে বৌমার কাছে ক্ষমা চায়। বাবা নবীন, আমায় ক্ষমা করে দে। আমার ছোট খোকার চাকরির অহংকারে আমি পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই তো আমি কাজ আর হিরে চিনতে ভুল করেছি। যে বৌমাকে আমি কাজের মেয়ের মতো দেখতাম, সে তার সবটুকু দিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তোরা আমায় ক্ষমা করে দে। আমি আশীর্বাদ করছি, এই ঘর একদিন রাজপ্রাসাদে পরিণত হবে। রাজপ্রাসাদ হবে নাই বা কেন? যে কুঁড়ে ঘরে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বাস করে সে ঘর স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ মা, তুমি আর কষ্ট পেও না। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার কথা রাখতে পারি। আমি একদিন এই ঘরকে প্রাসাদে পরিণত করব।